হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ডাইপোল মোমেন্ট কমপ্লিট করেছিলাম। আজকের টপিক আমাদের হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ডিং। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। খুব মন দিয়ে পড়াশোনা করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা ইন্টারমলিকুলার ফোর্সেসের মধ্যে পড়ে। আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের শুরুতে বলেছিলাম যে কেমিক্যাল বন্ড অর্থাৎ প্রাইমারি ফোর্স বা স্ট্রং ফোর্স, এবং আরেকটা ছিল সেকেন্ডারি ফোর্স বা উইক ফোর্স, যেগুলোকে আমরা কালেকটিভলি উইক ফোর্স বলছিলাম, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বলছিলাম। তাদেরকে দুটো ভাগে ভাগ করেছিলাম। এক ছিল ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, আর একটা সেকেন্ড টাইপ ছিল হাইড্রোজেন বন্ড। এখন আমরা এই হাইড্রোজেন বন্ড টপিক শেষ করার পরে আমরা ওই ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন নিয়ে আলোচনা করবো ডিটেলড। তবে হাইড্রোজেন বন্ডে কি হয়, এটা হচ্ছে ওই ভ্যান ডার ওয়াল ফোর্সগুলোর তুলনায় একটু বেশি শক্তিশালী বন্ড। আর রিয়েল যে কেমিক্যাল বন্ডস অর্থাৎ আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এবং কোঅর্ডিনেট বন্ড, তাদের তুলনায় উইক বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড ইন জেনারেল। এবার কাকে বলে হাইড্রোজেন বন্ড? হাইড্রোজেন অবশ্যই থাকবে, নাম থেকেই বোঝা যাচ্ছে। তো হাইড্রোজেন বন্ড এমন মলিকিউলদের মধ্যে হয়, কোনো একটা মলিকিউলে হাইড্রোজেন অন্য আর একটা খুব হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে কোভ্যালেন্টলি বন্ডেড অবস্থায় থাকবে। ঠিক আছে, হাইড্রোজেন এবং আর একটা খুব হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফর এক্সাম্পল ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের সঙ্গে হাইড্রোজেন আছে কোভ্যালেন্ট বন্ডে, সমযোজী বন্ধনে। এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা অন্য কোনো মলিকিউলের কোনো একটা এমন এলিমেন্ট যার হচ্ছে লোন পেয়ার আছে, তার থেকে লোন পেয়ারটাকে অ্যাট্রাক্ট করবে, এবং তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হবে সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। দেখো, হাইড্রোজেন বন্ড আমরা এইচ বন্ড হিসেবে সংক্ষেপে একে প্রকাশ করি, ইজ এ উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ খুবই মৃদু একটা তড়িতাকর্ষণ বল বিটুইন মলিকিউলস, দুটো আলাদা আলাদা মলিকিউলের মধ্যে এই বন্ড তৈরি হয়। ইন হুইচ, এর মধ্যে কি হয় দেখো, অ্যাকচুয়ালি কি হয়, এইচ অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম ইজ কোভ্যালেন্টলি বন্ডেড। হাইড্রোজেন অ্যাটম কিন্তু সমযোজী বন্ধনে থাকে, কার সাথে? টু আ হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, খুবই উচ্চ ইলেকট্রোনেগেটিভ এরকম একটা এলিমেন্ট, ফর এক্সাম্পল ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়া এলিমেন্ট ছাড়া কিছু গ্রুপস যেমন CF3, CCl3 বা কার্বন অ্যাটম, যদি সেটা sp হাইব্রিডাইজড হয়, এরা খুব হাইলি ইলেকট্রোনেগেটিভ। তো এদের সঙ্গে যদি হাইড্রোজেনটা কোভ্যালেন্টলি বন্ডেড থাকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ হাইড্রোজেন কোভ্যালেন্টলি বন্ডেড আছে ফ্লুরিনের সঙ্গে, ফ্লুরিন আছে এদের মধ্যে, কোভ্যালেন্ট বন্ড, এটা একটা HF হাইড্রোজেন ফ্লুরাইড মলিকিউল। এবার বলছে সাচ দ্যাট, এমনভাবে থাকবে, দ্য পজিটিভ চার্জ জেনারেটেড অন হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ যখন হাইড্রোজেন কোনো একটা তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে কোভ্যালেন্টলি বন্ডেড, তখন যেহেতু কোভ্যালেন্টলি বন্ডেড অবস্থায় এ যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, এ কী করবে, ইলেকট্রন পেয়ারটাকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে, তার ফলে এর মাথায় ডেল্টা নেগেটিভ এবং এখানে ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে। তো সেটাই বলছে যে সাচ দ্যাট দ্য পজিটিভ চার্জ জেনারেটেড অন হাইড্রোজেন অ্যাটম অ্যাট্রাক্টস দ্য ইলেকট্রন পেয়ার, মানে লোন পেয়ার অফ অ্যান অ্যাটম অফ আদার মলিকিউল, অন্য কোনো মলিকিউলের কোনো একটা অ্যাটম যার ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার আছে, তাকে অ্যাট্রাক্ট করবে কে? এই হাইড্রোজেনটা। ঠিক আছে, সাপোজ এখানে একটা জলের মলিকিউল আছে, সাপোজ H2O মলিকিউল এখানে একটা রয়েছে। এবার H2O মলিকিউলের মধ্যে অক্সিজেনের লোন পেয়ার আছে। এবার যেহেতু এই যে HF মলিকিউলের মধ্যে যেহেতু ফ্লুরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও কী করেছে, ইলেকট্রন পেয়ার, বন্ডেড পেয়ারটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করেছে, ডেল্টা মাইনাস হয়েছে, হাইড্রোজেন ডেল্টা প্লাস হয়েছে। এতটাই ডেল্টা পজিটিভ হয়ে গেছে ও, মানে ইলেকট্রনের এখানে ডেফিসিয়েন্সি বা ইলেকট্রনের ঘাটতি হয়েছে, যে ও ইলেকট্রন পেতে চাইবে। সেই কারণেও কী করছে, পার্শ্ববর্তী কোনো মলিকিউলের মধ্যে এমন একটা অ্যাটম রয়েছে যার কাছে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটাকে ও নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। এবার এই অ্যাট্রাকশানটাকে আমরা এরকম তিনখানা ডটেড লাইন দিয়ে দেখাই, তিনখানা ছোটো ছোটো ড্যাশ দিয়ে দেখাবে, তাহলেই আমরা এই অ্যাট্রাকশানটাকে বোঝাতে পারবো। এই পার্টিকুলার যে অ্যাট্রাকশানটা, এই অ্যাট্রাকশানটাকেই বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। দিস ইজ কল্ড হাইড্রোজেন বন্ড।
ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ড কী জিনিস হলো বললাম। হাইড্রোজেনটাকে প্রথম কথা হচ্ছে এমন একটা মলিকিউলের সঙ্গে, এমন একটা অ্যাটমের সঙ্গে বা গ্রুপের সঙ্গে কোভ্যালেন্টলি বন্ডেড থাকতে হবে যারা হাইলি ইলেকট্রোনেগেটিভ। তো এই যে সেই কোভ্যালেন্ট বন্ড। এবার এর ফলে কী হচ্ছে, হাইড্রোজেনটা এমন একটা পজিটিভ চার্জ পেয়ে যাচ্ছে এতটাই যে সেটা পার্শ্ববর্তী কোনো মলিকিউলের মধ্যে থাকা অ্যাটমের ইলেকট্রন পেয়ারটাকে অ্যাট্রাক্ট করতে পারছে। তা এই যে অ্যাট্রাকশানটা, এইটাকে আমরা এই তিনখানা ছোটো ছোটো ড্যাশ দিয়ে দেখাচ্ছি, ছোটো ছোটো হাইফেন বা ড্যাশ দিয়ে, এবং এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড তৈরি হবে যে দুজনের মধ্যে, তাদের মধ্যে একজন হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, যেটা কিনা হাইলি ইলেকট্রোনেগেটিভ কোনো অ্যাটম বা গ্রুপের সঙ্গে যুক্ত, এবং অন্যজন হচ্ছে সেই অ্যাটম যার লোন পেয়ার আছে দেওয়ার মতন। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল দেখাই। ধরো এই পার্টিকুলার এইচএফটাই, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। এবার যদি এখানে থাকে সাপোজ অ্যামোনিয়া NH3 যদি থাকে, তাহলে নাইট্রোজেনেরও একটা লোন পেয়ার আছে। তাহলে এই লোন পেয়ারটাকেও হাইড্রোজেন অ্যাট্রাক্ট করতে পারবে থ্রু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে সেখানে আমরা একটা এরকম ডটেড লাইন দিয়ে হাইড্রোজেন বন্ড দেখাবো, অ্যাট্রাকশন যে হলো। এবার এই অ্যাট্রাকশনটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ড। বোঝা গেল? তাহলে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার কন্ডিশন কি, শর্ত কি? এক হচ্ছে হাইড্রোজেনটাকে কোনো হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা গ্রুপের সঙ্গে কোভ্যালেন্টলি বন্ডেড থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে অন্য যে আদার যে এলিমেন্ট বা আয়ন বা মলিকিউল, যাকে আমরা ডোনার হিসেবে নাম দেবো। ডোনার কেন? লোন পেয়ার ডোনেট করছে, তো সেই ডোনারের লোন পেয়ার থাকতে হবে। এই দুটো হচ্ছে কন্ডিশন। এটা কপি করো। তাহলে দেখো যেটা বলছিলাম কন্ডিশন, কী কন্ডিশন? এক হচ্ছে হাইড্রোজেন অ্যাটম শুড বি ডিরেক্টলি অ্যাটাচড, মানে কোভ্যালেন্টলি বন্ডেড টু আ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অর গ্রুপ। আর 2 নম্বর হচ্ছে দেয়ার শুড বি আ ডোনার অ্যাটম হ্যাভিং লোন পেয়ার, যেটা বলছিলাম আর কি। এরপর হচ্ছে দুটো মেইন ফিচার অফ হাইড্রোজেন বন্ড, দুটো প্রধান বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড ইজ গ্রেটার দ্যান ভ্যান ডার ওয়াল ফোর্স। এর থেকে ভ্যান ডার ওয়াল ফোর্সের থেকে হাইড্রোজেন বন্ডটা বেশি শক্তিশালী হয়, আর হাইড্রোজেন বন্ডের থেকেও বেশি শক্তিশালী হয় কোভ্যালেন্ট বন্ড। তা এই হচ্ছে বন্ড এনার্জির অর্ডার। সম্ভবত একদম কোভ্যালেন্ট বন্ডের শুরুতেই আমি বলেছিলাম যে কোভ্যালেন্ট বন্ড যারা দেখায় তাদের ক্ষেত্রে বন্ড এনার্জি মানে মিনিমাম ভ্যালু হয় 42 কিলোজুল, মানে গ্রেটার দেন 42 কিলোজুল মোল ইনভার্স কোভ্যালেন্ট বন্ডের হয়। হাইড্রোজেন বন্ডদের বন্ড এনার্জি 8 থেকে 42 কিলোজুল মোল ইনভার্স, আর এদের ক্ষেত্রে লেস দেন 8 কিলোজুল মোল ইনভার্স হয় ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনগুলো, মানে আদার দেন হাইড্রোজেন বন্ডস যে সমস্ত ইন্টারমলিকুলার ফোর্সেস আছে তাদের ক্ষেত্রে। তো এই হচ্ছে তাদের অর্ডার। তবে এর কিছু এক্সেপশানও আছে, মানে এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড। 2-1টা এক্সেপশন আছে যেগুলো আমরা পড়বো অবশ্যই। এবার সেটা আবার এখানেও উল্লেখ করছি আমি। দেখো, এবার যেহেতু বন্ড এনার্জি বেশি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের, মানে কোভ্যালেন্ট বন্ড বেশি শক্তিশালী, যে বন্ড যত বেশি স্ট্রং হয় তার বন্ড লেন্থ তত কমে যায়। আমরা জানি যে বন্ড এনার্জি আর বন্ড লেন্থ পরস্পরের ইনভার্সলি প্রপোর্শনাল। এটা আমরা এর আগে বন্ড লেন্থ বা বন্ড প্যারামিটারগুলো পড়ার সময় আলোচনা করেছি। তাহলে যেহেতু এনার্জি বেশি, মানে স্ট্রেংথ বেশি কোভ্যালেন্ট বন্ডের, তাহলে কোভ্যালেন্ট বন্ডের লেন্থ ছোটো হবে দেন হাইড্রোজেন বন্ড। সেটা লেখা হয়েছে যে বন্ড লেন্থ হাইড্রোজেন বন্ডের বেশি দেন কোভ্যালেন্ট বন্ড। মানে একই ধরনের বন্ড যদি আমি কম্পেয়ার করি, একটা এক্সাম্পল লিখছি। ধরো এখানে আমি জলের যে হাইড্রোজেন বন্ড হয় সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা জলের মলিকিউল, এর সঙ্গে হাইড্রোজেন বন্ড করেছে জলের আর একটা মলিকিউল। এখন এখানে OH বন্ড 2 ধরনের আছে। দেখো, এই পার্টিকুলার OH বন্ডটাকে যদি আমি নাম দিই A, আর এই পার্টিকুলার OH বন্ডটাকে যদি আমি নাম দিই B, তাহলে 2 ধরনের OH বন্ড দেখতে পাচ্ছি। A নামক যে বন্ডটা সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, আর B নামক যে OH বন্ডটা সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। লেন্থ কার বেশি হবে? হাইড্রোজেন বন্ডের। তাহলে আমরা বলতেই পারি যে এই ক্ষেত্রে বন্ড লেন্থ হচ্ছে A লেস দ্যান B বা B গ্রেটার দ্যান A। এবার এর এক্সেপশানও আছে। এক্সেপশানের আমি একটা এক্সাম্পল বলছি, আমি ডিটেলড এখন বলছি না, পরবর্তীকালে আমরা বলবো যে KHF2 এই মলিকিউলের মধ্যে HF কোভ্যালেন্ট বন্ড এবং HF হাইড্রোজেন বন্ড দুটোর লেন্থ সমান হয়। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেপশান। এবং এই KHF2 হচ্ছে সেই মলিকিউল যেখানে হাইড্রোজেন বন্ড তার যে
বন্ড এনার্জি সেটা 8 থেকে 42-এর মধ্যে থাকে না, তার থেকে অনেক বেশি হয়, অ্যারাউন্ড 180 কিলোজুল মোল ইনভার্স মতন হয়ে যায়। তো এইরকম একটা দুটো এক্সেপশন আছে, এছাড়া মোটামুটি এই ব্যাপারগুলো ফলো হয়। আচ্ছা, এখানে আরও একটা জিনিস খুব উল্লেখযোগ্য, দেখো আমি এই যে ব্র্যাকেটে এই জিনিসগুলো লিখেছি, এখানে এই এলিমেন্টগুলোর পাশাপাশি আমি কিন্তু ক্লোরিন Cl অ্যাটমের কথা লিখিনি। যদিও এর আগে আমরা ডাইপোল মোমেন্ট পড়ার সময় দেখলাম যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 3.16, হুইচ ইজ গ্রেটার দ্যান নাইট্রোজেনের 3.04। আমরা আমাদের সুবিধার্থে খুবই অ্যাপ্রক্সিমেশন নিয়ে বলি যে নাইট্রোজেন এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, কিন্তু খুব মাইনিউট বিচার করলে ক্লোরিন সামান্য বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই যদি হয় তাহলে এখানে তো আমরা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমদের কথা বলছি, তাহলে নাইট্রোজেন যদি লিস্টে থাকে তাহলে ক্লোরিন লিস্টে নেই কেন? লিস্টে নেই তার কারণ হচ্ছে ক্লোরিন হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না। হাইড্রোজেন বন্ড কারা তৈরি করবে কারা করবে না এগুলো সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট থেকে যা উঠে আসে সেটাকেই আমাদেরকে গ্রহণ করতে হয়। এইবার সেইটাকে জাস্টিফাই করার জন্য আমরা তার পেছনে কারণ সাজাতে থাকি, তাহলে নিশ্চয়ই এই কারণ ঘটেছে তাই জন্য ক্লোরিন বন্ড করেনি। এবার সেই যা কারণ আমরা পেছনে উপস্থাপন করি আর কি এই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টটাকে জাস্টিফাই করার জন্য, সেটা হচ্ছে এরকম যে নাইট্রোজেন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, ক্লোরিন থার্ড পিরিয়ড এলিমেন্ট, ক্লোরিনের সাইজ অনেক বড়। তাহলে ক্লোরিনের যদি অনেক বড় সাইজ হয় তাহলে ক্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ। ও কী করবে, এখানে যেমন এখানে সাপোজ এই যে এটা একটা কোভ্যালেন্ট বন্ড, তো এই কোভ্যালেন্ট বন্ডে অক্সিজেন ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনেছে যেহেতু মানে ইলেকট্রোনেগেটিভ, আর এখানে ডেল্টা প্লাস হয়েছে, তো ক্লোরিনও ওই রকম অক্সিজেনের মতন ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে আকর্ষণ করবে, ডেল্টা মাইনাস হবে। কিন্তু সেই ডেল্টা মাইনাসটা ক্লোরিনের একটা বিশাল বড় সাইজ, সেই বড় একটা ভলিউমের মধ্যে চার্জটা স্প্রেড করে যাবে, সুতরাং চার্জ ডেনসিটি অনেক কমে যাবে। যেহেতু চার্জ ডেনসিটি কম হবে সেই কারণে ক্লোরিন ফাইনালি হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে না। তাহলে কোয়েশ্চেনটা কপি করো, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন বাট ক্যানট ফর্ম হাইড্রোজেন বন্ড। কারণ কি? ক্লোরিন ইজ থার্ড পিরিয়ড এলিমেন্ট, ইট হ্যাজ লার্জার সাইজ দ্যান নাইট্রোজেন, সো চার্জ ডেন্সিটি ইন ক্লোরিন অ্যাটম ইজ ভেরি লেস দ্যান দ্যাট ইন নাইট্রোজেন। যেহেতু বড় সাইজ তাই চার্জ ডেন্সিটি খুবই কম, যেটা বলছিলাম যে বড় আকারের ক্লোরিনের মধ্যে সমগ্র জায়গাতে চার্জটা ডিসপার্স হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে, তাই চার্জ ডেন্সিটি খুব কমে যাচ্ছে। তাই যেহেতু এখানে ডেল্টা মাইনাস, চার্জ ডেন্সিটি কম মানে ডেল্টা মাইনাস কম, সুতরাং এখানকার ডেল্টা প্লাসও কম। তাহলে এই ডেল্টা প্লাস দিয়েই তো হাইড্রোজেন কী করবে, অন্য আর একটা HCl মলিকিউলের ক্লোরিনের লোন পেয়ারটাকে অ্যাট্রাক্ট করবে। আমি যদি লিখি ব্যাপারটাকে, এখানে ধরো এই HCl হলো, যেহেতু এই ডেল্টা মাইনাস ভেরি লেস, চার্জ ডেন্সিটি কম, সুতরাং এইখানে উৎপন্ন হওয়া ডেল্টা প্লাসও কম। তাহলে পাশে যদি আরেকটা ক্লোরিন থাকে তাহলে এই ক্লোরিনের যে লোন পেয়ার, এই লোন পেয়ারকে এই যে এরমভাবে অ্যাট্রাক্ট করবে, সেই অ্যাট্রাক্ট করার পাওয়ারটাও কম, সুতরাং এই জিনিসটা হবে না। তাই বলছি যে সো HCl বন্ড ডাজ নট বিকাম সাফিসিয়েন্টলি পোলার, যতটা পোলার হওয়া দরকার ততটা সাফিসিয়েন্ট পরিমাণে হয়নি, তার থেকে কম হয়েছে, সেই কারণেও হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারছে না। তাহলে এই যে হাইড্রোজেন বন্ডটা, এই বন্ডটা ফর্মেশন আর হবে না, তাই আমরা বলবো যে HCl হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না, বা ক্লোরিন অ্যাটম হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না। তবে এর ব্যতিক্রমও আছে, আমরা এরপরে দেখবো যে অর্থোক্লোরোফেনল বলে একটা কম্পাউন্ড আছে যেখানে কিন্তু ক্লোরিন অ্যাটম হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। সেসব নিয়ে আমরা পরে, ওই একটা দুটোই এক্সেপশন আছে, আদারওয়াইজ দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, এরপর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ হাইড্রোজেন বন্ড, অর্থাৎ হাইড্রোজেন বন্ডকে কীভাবে আমি লিখবো। দুটো মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, এবার দেখো আমি প্রথম এক্সাম্পলটা বলি তাহলে সুবিধা হবে, যে H2O আর HF মলিকিউল। এবার এটা হচ্ছে HF মলিকিউল, আর ধরা যাক এটা হচ্ছে H2O মলিকিউল, অথবা ধরা যাক এটা হচ্ছে H2O আর এটা হচ্ছে HF। এখন আমি কি বলছিলাম যে হাইড্রোজেন বন্ড হওয়ার শর্ত কি, একজনের হচ্ছে হাইড্রোজেন অ্যাটম হাইলি ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে হবে যাতে করে হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ চার্জ পায়। এখন আমি ধরে নিচ্ছি যে এখানে হাইড্রোজেনটা তীব্র ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিনের সঙ্গে যুক্ত আছে, তাই ফ্লুরিন ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেন ডেল্টা পজিটিভ। এবার এই ডেল্টা পজিটিভ হাইড্রোজেনটাকে অন্য আর একটা মলিকিউলের
এমন একটা অ্যাটম যার লোন পেয়ার আছে, ফর এক্সাম্পল এখানকার অক্সিজেন, সে কী করে লোন পেয়ারটা ডোনেট করবে, ডোনার অ্যাটম এটা। তাহলে এই ডোনারের সঙ্গে এই ডেল্টা প্লাসওয়ালা হাইড্রোজেনের বন্ড তৈরি হলো। এইটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন অফ হাইড্রোজেন বন্ড, যে H2O এবং HF এর মধ্যে হাইড্রোজেন বন্ড হলে সেটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করব, বিটুইন H অফ HF অ্যান্ড O অফ H2O। অন্য পসিবিলিটি কী আছে, ধরা যাক এটা ডেল্টা প্লাস, অক্সিজেন তীব্র ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেন ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস। ডেল্টা প্লাসওয়ালা হাইড্রোজেনটা কী করবে, অন্য মলিকিউলের এমন একটা অ্যাটম যার লোন পেয়ার আছে, তাহলে সেই লোন পেয়ারটা কী করবে, ওকে ডোনেট করবে। সুতরাং এর সঙ্গে এর হাইড্রোজেন বন্ড তৈরি হবে। তাহলে একটা হচ্ছে এইটা একটা হাইড্রোজেন বন্ড যেখানে ফ্লুরিন লোন পেয়ার ডোনেট করছে, ফ্লুরিন হচ্ছে ডোনার, আর এখানে জলের অক্সিজেন হচ্ছে ডোনার। ঠিক আছে, আমি এখানটায় মেনশন করে দিই যে দিস ইজ ডোনার অ্যাটম বা ডোনার স্পিসিস, এফটা হচ্ছে ডোনার অ্যাটম প্রিসাইসলি, আর এখানে জলটা হচ্ছে ডোনার, যার মধ্যে প্রিসাইসলি ডোনার অ্যাটম হচ্ছে অক্সিজেন। এবার কথা হচ্ছে এই দুটো রিপ্রেজেন্টেশনের মধ্যে দিস ওয়ান ইজ রং অ্যান্ড দিস ইজ কারেক্ট। এবার কথা হচ্ছে কেন, মানে যদি আমাকে কোয়েশ্চেন করে যে জল আর HF এর মধ্যে হাইড্রোজেন বন্ড হয়েছে, সেটা তুমি ছবিটা এঁকে দেখাও, তাহলে আমি যদি এটা এঁকে দিই তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে দেখো, এখানে আমি কি বলছি যে ফ্লুরিন ডোনার অ্যাটম, লোন পেয়ার ডোনেট করছে, এখানে অক্সিজেন ডোনার অ্যাটম, লোন পেয়ার ডোনেট করছে, তো ডোনারটাকে চিনতে হবে আগে। এখন লোন পেয়ার যারা ডোনেট করে তাদেরকে আমরা কি বলি, লুইস বেস, তাই না? লিখি এখানে আমি লোন পেয়ার ডোনার, তাদেরকে আমরা কি বলি, লুইস বেস। বা লুইস বেস কারা, যারা লোন পেয়ার ডোনেট করে। তাহলে যে যত ভালো লুইস অ্যাসিড, সে তত তাড়াতাড়ি লোন পেয়ার ডোনেট করবে। এবার লোন পেয়ার অ্যাকচুয়ালি ডোনেট করবে কে তাড়াতাড়ি, যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে লোন পেয়ার ডোনেট করবে, নাকি যে কম ইলেকট্রোনেগেটিভ সে লোন পেয়ার ডোনেট করবে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আমি তুলনা করছি কার সঙ্গে কার, ফ্লুরিন অ্যাজ এ ডোনার লোন পেয়ার ডোনেট করছে, আর অক্সিজেন অ্যাজ এ ডোনার। এবার এই দুজনের মধ্যে বেশি ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন, যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে তো লোন পেয়ারটাকে নিজের কাছে ধরে রাখতে চাইবে, দেবে না চট করে, লোন পেয়ারকে অ্যাট্রাক্ট করবে। আর যে তুলনামূলক কম ইলেকট্রোনেগেটিভ, তার ক্ষেত্রে লোন পেয়ার ডোনেট করা তুলনামূলক সোজা। তাহলে আমি কি বলবো, যে ডোনার অ্যাটম কী হতে হবে, লেস ইলেকট্রোনেগেটিভ হতে হবে। তাহলে যে ক্ষেত্রে আমি দেখব যে লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ডোনার অ্যাটম হিসেবে কাজ করেছে, সেই পার্টিকুলার রিপ্রেজেন্টেশনটা কারেক্ট। ঠিক আছে, তাহলে এই একইভাবে যদি 2 নম্বরটাতে আসি, 2 নম্বরে কী হচ্ছে দেখো, H2O আর অ্যামোনিয়া। এবার H2O হচ্ছে এরকমই লিখলাম, আর অ্যামোনিয়া হচ্ছে সাপোজ এটা NH3, এটাকে মুছে দিচ্ছি আমি, এটাকে আমি এইখানে লিখে দিচ্ছি লেস ইলেকট্রোনেগেটিভটা। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা থেকে আমি রিপ্রেজেন্টেশন অফ হাইড্রোজেন বন্ড এটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এই একটা রিপ্রেজেন্টেশন যেখানে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তাহলে আচ্ছা আমি উল্টো দেখিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা ডেল্টা প্লাস, নাইট্রোজেন ডেল্টা মাইনাস। এবার যেহেতু হাইড্রোজেন ডেল্টা প্লাস, ও কী করবে, লোন পেয়ার এখান থেকে অক্সিজেন ডোনেট করেছে ও নেবে, তাহলে এখানে এইটা হচ্ছে ডোনার। আর একটা অপশান কী আছে, আর একটা অপশান আছে অ্যামোনিয়াটাকে লিখি, অ্যামোনিয়া আর ধরো জলের মধ্যে অক্সিজেন ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস। এই হাইড্রোজেনটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, সুতরাং ডেল্টা প্লাস। এবার এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাই নাইট্রোজেন লোন পেয়ারটাকে ডোনেট করলো। এবার এই হাইড্রোজেন বন্ডটা কারেক্ট না এটা কারেক্ট, তাহলে আমরা বলবো অবভিয়াসলি এইটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। এখানে এই যে NH3 এ হচ্ছে ডোনার, নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করছে, অক্সিজেন লোন পেয়ার ডোনেট করছে। নাইট্রোজেন যেহেতু লেস ইলেকট্রোনেগেটিভ, তাই লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি বেশি, সুতরাং এইখানটাতে হাইড্রোজেন বন্ডটা অনেক বেশি, আমরা বলবো স্ট্রঙ্গার হবে, স্ট্রেংথ বেশি হবে। সুতরাং যখনই একটা H2O মলিকুল এবং একটা NH3 মলিকুলের মধ্যে
হাইড্রোজেন বন্ডটাকে রিপ্রেজেন্ট করতে বলবে, আঁকতে বলবে ছবিটা, তখন ডেফিনেটলি আমরা এইটা আঁকবো, এইটা আঁকবো না। থার্ড এক্সাম্পল হচ্ছে HF এর সঙ্গে অ্যামোনিয়া। তাহলে এই হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, যেখানে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, না উল্টো করলাম, এইটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এবং এই ডেল্টা প্লাসকে ফ্লুরিন ইলেকট্রন পেয়ার ডোনেট করলো এবং হাইড্রোজেন বন্ড তৈরি হলো। উল্টোটা যদি অ্যামোনিয়াটাকে এইদিকে লিখি, অ্যামোনিয়া, আর এখানে লিখলাম HF, HF এর ফ্লুরিন ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করলো। ডেফিনেটলি নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেশন ইজিয়ার হবে, কারণ নাইট্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা কারেক্ট, এটা ইনকারেক্ট। ঠিক আছে। আর ফাইনালি 4 নম্বরটা, ROH মানে অ্যালকোহল, আর গ্রুপ মানে হচ্ছে কি যে কোনো, আর গ্রুপ মানে আমরা জানি যে কোনো অ্যালকিল গ্রুপ, মিথাইল, ইথাইল, প্রোপাইল এসব। এবং এই অ্যালকিল গ্রুপদের আমরা জানি যে প্লাস আই এফেক্ট বলে একটা এফেক্ট হয়, প্লাস আই এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেশন, ইলেকট্রন পেয়ার ডোনেশন বা ডোনেটিং টেন্ডেন্সি, ডোনেটিং টেন্ডেন্সি। ঠিক আছে। এটা কাদের হয়? এটা যে কোনো আর গ্রুপের এই ক্যারেক্টার থাকে। এবার ধরো জল, H2O, এই একটা লিখলাম, আর এখানে আলাদা আর একটা রিপ্রেজেন্টেশন লিখছি, যেখানে হচ্ছে দেখো, তাহলে ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, অক্সিজেন তার দুটো লোন পেয়ারের মধ্যে যে কোনো একটা ডোনেট করলো এই ডেল্টা প্লাসওয়ালা হাইড্রোজেনকে। আর এইদিকে দেখো, এদিকে এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, অক্সিজেন ডোনেট করলো। তাহলে এখানে জলটা H2Oটা হচ্ছে ডোনার, আর এখানে ROH মানে অ্যালকোহলটা হচ্ছে ডোনার। এবার এই যে অক্সিজেন লোন পেয়ার ডোনেট করছে, আমি একটু আগে বললাম যে আর গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, মানে ইলেকট্রন ডোনেট করতে পারে ও। তাহলে এই যে আর এর সঙ্গে ও এর যে বন্ড, এই বন্ডের যে ইলেকট্রন পেয়ার, এইটা আর কি করবে? ডোনেট করবে, মানে অক্সিজেন দিকে যাবে। যদি যায় ইলেকট্রন পেয়ারটা এইদিকে, তাহলে অক্সিজেন অ্যাটমের উপরে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। তাহলে অক্সিজেনের উপরে যদি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, তাহলে অক্সিজেনের লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সিও বেড়ে যাবে। কিন্তু এখানে এইচ অ্যাটমের বা এই এইচ অ্যাটমের কোনো এরকম ইলেকট্রন ডোনেটিং কোনো টেন্ডেন্সি নেই। সুতরাং এক্সট্রা যে ইলেকট্রন ডেনসিটি এখানে চলে আসছে ডিউ টু প্লাস আই এফেক্ট অফ আর গ্রুপ, সেটা এখানে মিসিং। ন্যাচারালি যদি লোন পেয়ার ডোনেশন বেশি হয়, তাহলে হাইড্রোজেন বন্ডটাও বেশি ভালোভাবে তৈরি হবে আর কি। ঠিক আছে। উপরন্তু এখানে কি হচ্ছে, উল্টো আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই আর গ্রুপ যেহেতু লোন পেয়ার ডোনেট করে দিচ্ছে অক্সিজেনকে, অক্সিজেনের কাজটা কী ছিল? অক্সিজেনের কাজ ছিল যে এই OH বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টানা। অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তাই অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, তার ফলে এই ডেল্টা প্লাস হচ্ছে। এখন অক্সিজেনের যদি আরও একটা সোর্স থাকে ইলেকট্রন পাওয়ার, তাহলে এই সোর্স থেকে ইলেকট্রন পাওয়ার যে কি বলবো টেন্ডেন্সি কমে যাবে, কারণ আরেকটা অপশান আছে ওর কাছে। সুতরাং এই OH বন্ডের যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই চার্জ সেপারেশনটাও তুলনামূলকভাবে কম, আবার ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটিও তুলনামূলকভাবে কম। ঠিক আছে। দুটোই ফ্যাক্টর হচ্ছে একে সাপোর্ট করছে। সুতরাং এইটা হবে রাইট, এটা হবে রং। এখানে এটা হচ্ছে ডোনার। এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে অ্যালকোহলের সঙ্গে যখন জলের হাইড্রোজেন বন্ড হয়, তখন অ্যালকোহল মলিকিউল ডোনার হিসেবে কাজ করে না H2O মলিকিউল ডোনার হিসেবে কাজ করে। তাহলে সঠিক রিপ্রেজেন্টেশন মনে থাকলে আমরা এগুলো ইজিলি আনসার করতে পারবো। এরপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা থিওরি বা কনসেপ্ট যেটা দরকার হাইড্রোজেন বন্ডের যে এক্সাম্পলসগুলো বা কম্প্যারিজনগুলো এরপরে আমরা পড়বো, সেইগুলোকে এক্সপ্লেইন করার জন্য, সেটা হচ্ছে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড। এক্সটেন্ট মানে মাত্রা, মানে হাইড্রোজেন বন্ডটা কত মাত্রায় ঘটছে, কত বেশি পরিমাণে ঘটছে,
তো এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, দুটো ফ্যাক্টর কাজ করে এখানে। একটাকে আমরা বলি স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ডটা যেটা তৈরি হলো সেটা কতটা শক্তিশালী, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল, এক একটা মলিকিউল কটা করে হাইড্রোজেন বন্ড তৈরি করছে, এটাও একটা ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টরের কী বলবো কম্বাইন্ড এফেক্ট হচ্ছে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড। ন্যাচারালি এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড যত বেশি হবে তত তার হাইড্রোজেন বন্ড তৈরি করার ক্যাপাসিটি তত বেশি হবে সেই পার্টিকুলার সাবস্টেন্সের। এবার আমরা প্রথমে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড কিসের উপর ডিপেন্ড করে দেখো, আমি একটু আগে রিপ্রেজেন্ট করলাম হাইড্রোজেন বন্ডকে। তো রিপ্রেজেন্টেশন আমরা কি দেখলাম যে হাইড্রোজেন এটা একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে, সাপোজ সেটা হচ্ছে এক্স, কোভ্যালেন্টলি বন্ডেড। তাহলে এই কোভ্যালেন্টলি বন্ডেড যে হাইড্রোজেন সেটা হয়ে যাবে ডেল্টা পজিটিভ, কারণ এটা হাইলি ইলেকট্রোনেগেটিভ ও ইলেকট্রন পেয়ার অফ দ্য বন্ড এটাকে অ্যাট্রাক্ট করবে, ডেল্টা নেগেটিভ হয়ে গেল, ডেল্টা পজিটিভ হয়ে গেল। এবার এই ডেল্টা পজিটিভ কী করবে, পার্শ্ববর্তী কোনো অ্যাটম থেকে লোন পেয়ার অ্যাট্রাক্ট করবে। সাপোজ একটা এরকম এলিমেন্ট আছে ওয়াই হচ্ছে তার হচ্ছে লোন পেয়ার আছে, এবার এই লোন পেয়ারকে অ্যাট্রাক্ট করলো, তার ফলে এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হলো। এবার তাহলে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড আর এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবারে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ কতটা শক্তিশালী বন্ড হচ্ছে সেইটা ডিপেন্ড করবে দুটো ফ্যাক্টরের উপর। আমরা কি করে চেক করব? চেক করার জন্য আমাদের দুটো স্টেপ করতে হবে। স্টেপ 1, প্রথম স্টেপে আমি কি দেখব যে এই হাইড্রোজেনটার উপরে কতটা বেশি ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। কতটা বেশি ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে সেইটা ডিপেন্ড করবে কার উপরে, এক্সের ইলেকট্রোনেগেটিভিটির উপরে। এক্স যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত বেশি ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টানবে, ন্যাচারালি এইচের উপরে পজিটিভ চার্জের পরিমাণ তত বাড়বে, সুতরাং এ তত বেশি করে লোন পেয়ারটাকে অ্যাট্রাক্ট করতে পারবে। তাহলে প্রথমে আমরা কি চেক করব যে ডেল্টা প্লাস অন এইচ অ্যাটম, ঠিক আছে? এবার এটা চেক করার উপায়টা কি? এটা চেক করার উপায় হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স এটা যত বাড়বে তত ডেল্টা প্লাস বাড়বে এইচের উপরে, তত হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ বাড়বে। তাহলে এটা যদি বেড়ে যায় তাহলে ডেল্টা প্লাস অন হাইড্রোজেন এটা বাড়বে, আর আমরা বলতে পারবো যে তত স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড বাড়বে। সেকেন্ড ফ্যাক্টর, যদি দেখা যায় যে দুটো এমন জিনিসের মধ্যে আমরা কম্পেয়ার করছি যেখানে এইচের সঙ্গে এক্সের এই যে বন্ডিংটা এটা দুটোতেই সেম আছে, তখন আমরা সেকেন্ড স্টেপে যাব যে ওয়াইকে চেক করব। ওয়াই কী করবে? লোন পেয়ার ডোনেট করবে। তাহলে ওয়াই লোন পেয়ার ডোনেট করবে। লোন পেয়ার ডোনেট বেশি করে করবে কারা? যারা কম ইলেকট্রোনেগেটিভ। যারা কম ইলেকট্রোনেগেটিভ তারা লোন পেয়ারটাকে বেশি করে ডোনেট করবে, অর্থাৎ তারা বেটার লুইস বেস। তাহলে আমরা লিখব যে স্টেপ টু হচ্ছে চেক, এখানে একটা চেক লিখতে হবে যে আমরা এটা চেক করছি। কি চেক করছি? না ডেল্টা প্লাস অন এইচ অ্যাটম। এটা যদি সেম হয়ে যায় তখন আমরা চেক করব ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই, ঠিক আছে? তাহলে এর আন্ডারে আমরা লিখব যে ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই যদি ইনক্রিজ করে তাহলে এটা যদি ডিক্রিজ করে তাহলে স্ট্রেংথটা ইনক্রিজ করবে, ঠিক আছে? তাহলে এটা আমরা কী নিয়ে আলোচনা করলাম? স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড। আমরা নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল এটা নিয়ে আলোচনা করিনি। তাহলে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, দুটো আলাদা আলাদা হাইড্রোজেন বন্ড, তাদের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, কোনটা বেশি স্ট্রঙ্গার, সেইটা চেক করার জন্য দুটো স্টেপ 1 প্রথমে দেখবো, তারপরে স্টেপ 2 এর কতগুলো এক্সাম্পল আগে দেখে নিই আমরা। তো এবার স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডের কিছু কম্প্যারিজন দেখো। প্রথমটা খুবই সিম্পল, কারণ এইচএফ তো এটা হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, আর এইখানে ফ্লুরিনটা হচ্ছে লোন পেয়ার ডোনেট করেছে। তাহলে আমাদের প্রথমে কি চেক করতে হবে যে ডেল্টা প্লাসটা কতটা বেশি। তাহলে ডেল্টা প্লাস অবভিয়াসলি এখানেই বেশি হবে, মানে এই দুটোতে সেম হয়, মানে এর সঙ্গে এর কম্পেয়ার করার কিছু নেই। আমরা অ্যাকচুয়ালি চাইছি যে এইচএফ মলিকিউলের মধ্যে কতটা স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে আমরা কম্পেয়ার করছি H2O মলিকিউলগুলোর নিজেদের মধ্যে কতটা স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। তাহলে এর ক্ষেত্রেও ধরো এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস,
এই অক্সিজেনটা হচ্ছে ডোনার। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে অ্যামোনিয়া NH3, তো এর ক্ষেত্রে এইটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, আর এটা হচ্ছে ডোনার। তাহলে আমাদের প্রথমে কী চেক করতে হয়? প্রথমে ডোনারকে চেক করতে হয় নাকি প্রথমে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ওইটা চেক করতে হয়, মানে যেটা কোভ্যালেন্ট বন্ড? সেইখানে এই যে অ্যাটমটা যেটাকে আমরা ওইখানে এক্স দিয়ে ডিনোট করছিলাম, তার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে ডেল্টা প্লাস তত বেশি হবে। তাহলে প্রথম চেক করতে হবে এইটা যে ডেল্টা প্লাস কত বেশি। ডেল্টা প্লাস কত বেশি ডিপেন্ড করবে কার উপরে? কোভ্যালেন্টলি বন্ডেড আছে যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে তার ইলেকট্রোনেগেটিভিটির উপরে। এখন ফ্লোরিন সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন, আর সেটাও আরও কম, সেটাও আরও হচ্ছে তার থেকেও কম হচ্ছে নাইট্রোজেন। তাহলে এই যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস চার্জ সেপারেশন সেটা ম্যাক্সিমাম হচ্ছে এইচএফের ক্ষেত্রে। তাহলে এই যে ফ্যাক্টর প্রথম যেটাকে আমরা চেক করতে চাইছি এটা দিয়েই আমাদের আনসার এসে গেল। তাহলে সবথেকে স্ট্রং হাইড্রোজেন বন্ড হবে এইচএফের মধ্যে, তারপরে H2O, আর NH3তে একদমই কম। ঠিক আছে, আমি এই দাগটা মুছে দিচ্ছি যাতে অসুবিধা না হয় বুঝতে। বুঝতে পারলাম কী বললাম? এইবার পরের এক্সাম্পল দেখো। তাহলে আইদার এইটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসওয়ালা অথবা এইটা। এখন যেহেতু এই ফ্লোরিনটা যে পার্টিকুলার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার সঙ্গে আমি হাইড্রোজেন বন্ড দেখব, ডেফিনেটলি ওটাই হচ্ছে ডোনার অ্যাটম। তাহলে এইটা হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এইভাবে চিনবো আমরা এটাকে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ড কোন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে? অক্সিজেন। তাহলে অক্সিজেন ডোনার। অক্সিজেন যদি ডোনার হয় তাহলে এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। আবারও হাইড্রোজেন বন্ড যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে সেটা হচ্ছে ডোনার, সুতরাং এইটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। আমাদের প্রথম চেক করতে হবে কী জিনিস? প্রথম চেক করতে হবে এই ডেল্টা প্লাসের অ্যামাউন্টটা, ডেল্টা প্লাসের অ্যামাউন্ট। তো দেখো ডেল্টা প্লাসের অ্যামাউন্ট তিন জায়গাতেই সেম। কেন তিন জায়গাতেই সেম? কারণ তিন জায়গাতেই ও সেম ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিনের সঙ্গে যুক্ত। এইবার আমাকে চেক করতে হবে সেকেন্ড ওয়াইকে চেক করতে হবে। ওয়াই মানে যে হচ্ছে লোন পেয়ার ডোনেট করছে। তাহলে নাইট্রোজেন যে হচ্ছে লোন পেয়ার ডোনেট করছে তার ইলেকট্রোনেগেটিভিটি কম দেন অক্সিজেন, আবার অক্সিজেনের কম হচ্ছে দেন ফ্লুরিন। তাহলে যার সব থেকে কম ইলেকট্রোনেগেটিভিটি সে সবার আগে লোন পেয়ার ডোনেট করতে পারবে, সুতরাং এই বন্ডের স্ট্রেংথ ম্যাক্সিমাম হবে। বোঝাতে পারছি আশা করা যায়। পরেরটা দেখো, আবারও কীভাবে চেক করব? হাইড্রোজেন বন্ডটা যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে সেটা হচ্ছে ডোনার। এই যদি ডোনার হয় তাহলে এইখানটায় হচ্ছে আমাদের ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। নাইট্রোজেন আবারও নাইট্রোজেনের সঙ্গে হচ্ছে হাইড্রোজেন বন্ড রয়েছে, সুতরাং এ হচ্ছে ডোনার, তাহলে এটা ডেল্টা প্লাস, অক্সিজেন ডেল্টা মাইনাস। পরেরটাতেও তাই, হাইড্রোজেন বন্ড সরাসরি যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে যুক্ত করে সেটা হচ্ছে ডোনার, সুতরাং এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এটা। তাহলে আমাদের প্রথম ফ্যাক্টর কি? ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের ওই ডেল্টা প্লাসটাকে আইডেন্টিফাই করা কার সব থেকে বেশি। তো দেখো তাহলে আমি যদি এই তিনটাকে কম্পেয়ার করি তাহলে ন্যাচারালি এখানে এই হাইড্রোজেনের ডেল্টা প্লাস সব থেকে বেশি, কারণ ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। এখানে অক্সিজেনের সঙ্গে আছে, এখানে নাইট্রোজেনের সঙ্গে আছে, তাহলে ডেল্টা প্লাস অফ হাইড্রোজেন সব থেকে বেশি এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। সো অর্ডার হচ্ছে, স্ট্রেংথের অর্ডার হচ্ছে এটা। ঠিক আছে, পরেরটা আসি। আবার কি বলছি যে হাইড্রোজেন বন্ডটা যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যুক্ত সেইটা হচ্ছে ডোনার, সে হচ্ছে লোন পেয়ার দেবে। তাহলে উল্টো দিকের জন্য হচ্ছে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস। আবারও এখানেও অক্সিজেন হচ্ছে ডোনার, সুতরাং এটা ডেল্টা প্লাস মাইনাস। এখানে অক্সিজেন ডোনার, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। ঠিক আছে, যে পার্টিকুলার এলিমেন্টটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা সরাসরি হাইড্রোজেন বন্ডের সঙ্গে যুক্ত সে হচ্ছে ডোনার। এইবার আমরা দেখছি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসওয়ালা যে স্পিসিসটা সেটা হচ্ছে জল। এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তাহলে প্রথম যেটাকে আমরা চেক করব ডেল্টা প্লাস অফ হাইড্রোজেন, সেটা তিনটে জায়গাতেই সেম হয়ে গেল। ফার্স্ট ফ্যাক্টর ক্যান্সেল। এইবার সেকেন্ড ফ্যাক্টর, অর্থাৎ ইলেকট্রন পেয়ার কে আগে দান করতে পারছে। এবার ইলেকট্রন পেয়ার যেটা দান করছে ডোনার অ্যাটম, তিন জায়গাতেই অক্সিজেন। এখানে যেমন আলাদা ছিল, ডোনার অ্যাটম এক জায়গায় অক্সিজেন, এক জায়গায় নাইট্রোজেন, এক জায়গায় ফ্লুরিন। তা আমরা বললাম যে যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, তাই ও সব থেকে তাড়াতাড়ি লোন পেয়ার ডোনেট করতে পারবে, তাই ওই বন্ড স্ট্রঙ্গার। এখন এখানে তিন জায়গাতেই ডোনার হচ্ছে অক্সিজেন, তাহলে কি তিনটারই হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ সমান হবে? না, সমান হবে না। কেন? এখানে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করার জন্য, বাড়ানোর জন্য কেউ নেই এখানে, কিন্তু এখানে একটা আর গ্রুপ আছে। আমরা একটু আগে বললাম যে আর গ্রুপের প্লাস আই এফেক্ট হয়, ও ইলেকট্রন ডোনেট করছে,
সুতরাং অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে। এখানে দুখানা আর গ্রুপ আছে, দুখানা আর গ্রুপ অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি আরও বাড়িয়ে দিচ্ছে। তো অক্সিজেনের যত ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে তত ডোনেট করতে পারবে, সুতরাং তত স্ট্রং হাইড্রোজেন বন্ড হবে। সুতরাং হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথের অর্ডার হচ্ছে এটা। খুব ইন্টারেস্টিংলি এক্সাম্পল নাম্বার 1 এবং এক্সাম্পল নাম্বার 4 আমরা এখন এইভাবে পড়ছি, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু যখন আমরা এর অ্যাপ্লিকেশন পড়ব তখন আমরা দেখব যে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ এইচএফ মলিকিউলে ম্যাক্সিমাম মানে আমি যদি এই তিনটাকে কম্পেয়ার করি, H2O, এইচএফ এবং অ্যামোনিয়া, তাহলে এখানে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ ম্যাক্সিমাম ইন এইচএফ মলিকিউল। কিন্তু তার বয়েলিং পয়েন্ট, অর্থাৎ বয়েলিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, সেটা হচ্ছে অনলি 19.5 ডিগ্রি। কিন্তু জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আবার অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক কম, অ্যারাউন্ড -25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এক্স্যাক্ট ভ্যালু আমার মনে নেই, অ্যারাউন্ড -25 ডিগ্রি। তাহলে এর নয় হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ একদম কম, তাই ওর বয়েলিং পয়েন্ট কম, বোঝা গেল। কিন্তু এই ডিফারেন্সটা কেন হলো? এ অনেক স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি করছে, মানে কি মলিকিউলগুলো একসঙ্গে জুড়ে রয়েছে। তো বয়েলিং পয়েন্টে মানে স্ফুটনাঙ্কতে কী করতে হয় আমাদেরকে? তরল থেকে বাষ্পে পরিণত করতে হয়, লিকুইড থেকে ভেপার তৈরি করতে গেলে মলিকিউলগুলোকে পরস্পর যারা একসঙ্গে জুড়ে আছে তাদেরকে আলাদা করতে হবে। তাহলে আলাদা করতে হবে মানে বন্ড, হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে। তাহলে যেখানে সবথেকে স্ট্রং হাইড্রোজেন বন্ড, সেখানে হাইড্রোজেন বন্ড ভাঙতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, ন্যাচারালি বেশি হিট করতে হবে, তাকে টেম্পারেচার বাড়াতে হবে। তাহলে বয়েলিং পয়েন্টের বেশি হওয়ার কথা, কিন্তু জলের বেশি। সুতরাং স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড ছাড়াও আরও একটা ফ্যাক্টর কাজ করে হাইড্রোজেন বন্ডের, যেটা আমরা এর পরে আলোচনা করব। আগে একবার উল্লেখ করেছি, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল। একই রকমভাবে এইখানে এক্সাম্পল নাম্বার 4 আমরা দেখব যে ইথার, এটা ইথার, যদি অক্সিজেনের দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকে তাকে ইথার বলা হয়। আর যদি অক্সিজেনের একদিকে হাইড্রোজেন আর একদিকে অ্যালকিল গ্রুপ, তাহলে একে বলা হয় অ্যালকোহল। আমরা দেখছি যে অ্যালকোহলের থেকে ইথার জলের সঙ্গে বেশি স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি করছে। কিন্তু আমরা পরবর্তীকালে দেখব যে যখন আমরা অ্যাপ্লিকেশন পড়ব হাইড্রোজেন বন্ডের, যে জলে দ্রাব্যতা, সলিউবিলিটি অ্যালকোহলের বেশি। ইথার জলে প্রায় ইনসলিবল, দ্রবীভূত হয় না, খুব সামান্য পরিমাণে, যদিও হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ বেশি। তো এটা আমরা এক্সপ্লেন করবো পরে কেন এরকম হচ্ছে। আর লাস্ট এখানে আমরা যেটা দেখছি যে দেখো, আবারও আমি কী করে চেক করবো বললাম যে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ, যে হাইড্রোজেন বন্ডটা ডিরেক্টলি যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে আছে সে হচ্ছে ডোনার। সুতরাং অন্য মলিকিউলে আমরা চার্জ সেপারেশনটা পাবো। তাহলে এক্ষেত্রে আবারও দেখো নাইট্রোজেন ডোনার, কারণ ওটা সরাসরি হাইড্রোজেন বন্ডের সঙ্গে যুক্ত আছে, নাইট্রোজেনটা সরাসরি হাইড্রোজেন বন্ডের সঙ্গে যুক্ত, তো এটা হচ্ছে ডোনার। সুতরাং উল্টো দিকে আমরা পেয়েছি এদেরকে, যেখানে আমরা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দেখব। তো ডেল্টা প্লাস তো সবারই সমান সব কটা মলিকিউলে, কারণ এখানেও জল, এখানেও জল, এখানেও জল। তাহলে সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে লোন পেয়ার ডোনেটিং টেন্ডেন্সি। তো লোন পেয়ার ডোনেট করবে নাইট্রোজেনকে লোন পেয়ার ইলেকট্রন ডেন্সিটি সাপ্লাই করছে তিনখানা আর গ্রুপের প্লাস আই এফেক্ট। তিনজনই ইলেকট্রন পেয়ার দিচ্ছে টুয়ার্ডস নাইট্রোজেন, ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, সুতরাং ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সিও বেশি, তাই হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ সব থেকে বেশি। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি বাড়ানোর জন্য দুজন আছে, এখানে তিনজন ছিল, এখানে দুজন, তাহলে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের তুলনামূলক কম এটার তুলনায়, আর এখানে মাত্র একজন আছে, সুতরাং এই হচ্ছে অর্ডার। পরেরটা হচ্ছে এটা ফর্মিক অ্যাসিড, H0 মানে ফর্মিক অ্যাসিড। তো ন্যাচারালি এইটা ডোনার অ্যাটম, তাহলে এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। হাইড্রোজেন বন্ডের সঙ্গে সরাসরি যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে সেটা ডোনার, তাহলে উল্টো দিকের জন্য ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি করবে। এবার প্রথম কী করতে হবে, ডেল্টা প্লাসের অ্যামাউন্ট চেক করতে হবে। এখানে ডেল্টা প্লাস কেন হলো, কারণ অক্সিজেন এই ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টানছে, তাই ডেল্টা প্লাস হয়েছে। এবার উল্টো দিক থেকে এই মিথাইলের একটা প্লাস আই এফেক্ট আছে, প্লাস ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে যদি ইলেকট্রনটা উল্টো দিকে ঠেলে, তাহলে অক্সিজেন এই দিক থেকে ইলেকট্রন নেওয়ার যে টেন্ডেন্সি সেটা কমে আসবে, কারণ উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। কিন্তু এখানে হাইড্রোজেনের কোনো এরকম প্লাস আই নেই, তাই উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো হবে না। সুতরাং অক্সিজেন খুব ভালোভাবে এখন হাইড্রোজেনের থেকে ইলেকট্রন পেয়ারটাকে টানতে পারবে, অর্থাৎ ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের পরিমাণ, চার্জ সেপারেশন অনেক বেশি হবে এখানে। তাই যদি হয় তাহলে এখানে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ বেশি হবে। সেকেন্ড ফ্যাক্টর আমরা চেক করবোই না,
আবারও এখানে ফার্স্ট ফ্যাক্টর দেখো, এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এখানেও এটা অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, সুতরাং এটা প্লাস মাইনাস, এটা ইলেকট্রোনেগেটিভ, এটা প্লাস মাইনাস। প্রথম কি চেক করব আমরা, ডেল্টা প্লাস মাইনাসের অ্যামাউন্ট। তাহলে এখানে এটা H2O, এটা H2O, D2O মানে হচ্ছে, এটা D2O মানে হচ্ছে ভারী জল, হ্যাঁ, হেভি ওয়াটার। তাহলে এবার ডয়টেরিয়ামের কি হচ্ছে, আমরা জানি যে, কোথায় লিখবো, এখানটায় লিখে রাখি ছোট করে, যে ডয়টেরিয়াম, ডিউটেরিয়াম বলে অনেকে, স্পেলিংটা এরকম বলে, অর্থাৎ ডি, এটার প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট। প্লাস আই মানে ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি। তো এবার দেখো, এই যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, কেন ডেল্টা মাইনাস, কারণ অক্সিজেন ইলেকট্রন পেয়ার নিজের দিকে টেনে নিচ্ছে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি। ডয়টেরিয়াম কি করছে, অ্যাট দ্য সেম টাইম অক্সিজেন তো ইলেকট্রন টানছেই, ডয়টেরিয়ামের প্লাস আই মানে ইলেকট্রন ডোনেট করারও টেন্ডেন্সি আছে। তো এখানে কি হচ্ছে, অক্সিজেনও ইলেকট্রন টানছে, ডয়টেরিয়ামও দিচ্ছে, সুতরাং ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। ন্যাচারালি প্লাস মাইনাস চার্জের পরিমাণ বেশি এবং এ সব থেকে বেশি এখানে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ। এইবার এই দুটোতে প্লাস মাইনাস চার্জ সেপারেশন দুটোতেই সেম, কারণ দুটোই, এটাও H2O, এটাও H2O। তাহলে এইবার আমাকে দেখতে হবে ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি, ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি। এইবার এই যে অক্সিজেন ইলেকট্রন ডোনেট করছে, এখানেও অক্সিজেন ইলেকট্রন ডোনেট করছে, কিন্তু অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেওয়ার জন্য প্লাস আই এফেক্টওয়ালা ডয়টেরিয়াম আছে। ডয়টেরিয়ামের প্লাস আই ইলেকট্রন ঠেলছে অক্সিজেনের দিকে, অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, ফলে ইলেকট্রন ডোনেট করার ক্যাপাসিটিও বেড়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ফাইনাল অর্ডার, বোঝা যাচ্ছে আশা করা যায়। পরেরটা দেখো, আবারও তাহলে এইটা হচ্ছে ডেল্টা প্লাস মাইনাস, এখানেও এটা ডেল্টা প্লাস মাইনাস, এখানেও এইটা ডেল্টা প্লাস মাইনাস। প্রথম কি চেক করব, ডেল্টা প্লাস মাইনাসের অ্যামাউন্ট। আচ্ছা, সবার আগে এটা বলে রাখি, দেখো এখানে এটা মলিকিউল মলিকিউল, এখানেও তাই মলিকিউল মলিকিউল, এখানে আয়নের সঙ্গে একটা মলিকিউল আছে, আমরা এইগুলোকে বলি আয়ন, এটা আয়ন, আর তার সঙ্গে এটা কি ডাইপোল, তাই না, দুখানা পোল তৈরি হয়েছে, আমরা এইটাকে বলি আয়ন ডাইপোল হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের ক্যাটাগরি এরপর পড়ব, মানে টাইপ অফ হাইড্রোজেন বন্ড কী রকমের হয়। তো একরকম এইরকমভাবে ক্যাটাগরাইজ করা হয় যে আয়ন ডাইপোল হাইড্রোজেন বন্ড, আর এটা হচ্ছে ডাইপোল ডাইপোল হাইড্রোজেন বন্ড। ডাইপোল ডাইপোল কেন, কারণ এখানেও অক্সিজেন ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস মানে ডাইপোল, আবার এখানেও ডাইপোল। তাহলে এই দুটো ক্যাটাগরি হচ্ছে ডাইপোল ডাইপোল, আর এই দুটো হচ্ছে আয়ন ডাইপোল। সবসময় আয়ন থাকলে তার যেহেতু চার্জ ডেন্সিটি অনেক বেশি, সুতরাং তার ইলেকট্রন ডোনেট করার ক্যাপাসিটি বেশি, সুতরাং স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড বেশি। তাহলে এই দুজনের সব থেকে ওপরে হবে, যেহেতু ওরা আয়ন ডাইপোল হাইড্রোজেন বন্ড তৈরি করছে, আর এই দুজনের কম হবে। তাহলে যে দুজনের বেশি, তাদের মধ্যে এবার কার বেশি সেটা দেখিনি। সেটা হচ্ছে দেখো, এই যে প্রথমে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসটা আমাদের চেক করতে হবে প্রথমে। তাহলে সেটা কোথায় বেশি, অবভিয়াসলি এখানে, কারণ ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ এর তুলনায়। তাহলে আমরা যদি নাম দিই এটাকে, এটা ধরো এ, এটা ধরো বি, এটা সি, এটা ডি, তাহলে সি সব থেকে বেশি, তারপর ডি। এবার এবির মধ্যে দেখো, এবির মধ্যে কি হচ্ছে, ডেল্টা প্লাস মাইনাসটা এখানেও এইচএফ, এখানেও এইচএফ সেম। তাহলে এবার আমরা ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি কার বেশি সেটা দেখবো। অক্সিজেন তাড়াতাড়ি ইলেকট্রন দেবে না ফ্লুরিন তাড়াতাড়ি ইলেকট্রন দেবে, অক্সিজেন ডিউ টু লেস ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে বি এর বেশি দেন এ, তাহলে সঠিক অর্ডারটা হয়ে গেল এইটা। খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কিন্তু এটা। পরেরটা দেখো, জল H2O, আর এটা H2O2 হাইড্রোজেন পারক্সাইড। তো কী হচ্ছে দেখো, প্রথমে আমরা কি দেখব, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এখানেও এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তো হাইড্রোজেন অক্সিজেন দুটোতেই হাইড্রোজেন অক্সিজেন, তো ডেল্টা প্লাস মাইনাস অ্যামাউন্ট যদি সেমও হয়, ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি দেখো, অক্সিজেন ইলেকট্রন ডোনেট করছে, এখানেও অক্সিজেন ইলেকট্রন ডোনেট করছে। এবার হাইড্রোজেন তো ইলেকট্রো পজিটিভ, তাহলে ইলেকট্রন পেয়ারের এই ইলেকট্রন মানে এই যে বন্ড পেয়ার, তার বন্ড পেয়ারটা অক্সিজেন নিজের দিকে অ্যাট্রাক্ট করছে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি, এখানেও তাই। তাহলে দুটো বন্ড থেকেই অক্সিজেন কী করছে, ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে আকর্ষণ করতে পারছে। কিন্তু এই ক্ষেত্রে এই হাইড্রোজেনের ইলেকট্রন অক্সিজেন পেলেও অন্যজন যে বন্ডেড আছে সে তো অক্সিজেন, তাহলে এই অক্সিজেন এবং এই অক্সিজেন দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, সুতরাং এই ও বন্ডের যে ইলেকট্রন পেয়ার সেটা একবারে মাঝ বরাবরই থাকবে, সেটাকে অক্সিজেন নিজের দিকে টানতে পারবে না। কিন্তু এখানে
দুটো বন্ডের ইলেকট্রন পেয়ারকেই অক্সিজেন নিজের দিকে টানতে পারছে। সুতরাং অক্সিজেনের ইলেকট্রন চার্জ ডেন্সিটি এখানে বেশি। চার্জ ডেন্সিটি বেশি হলে লোন পেয়ারের লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সিও বেশি। সুতরাং জলের মধ্যে আমরা বলবো যে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড বেশি। লাস্ট, অর্থোনাইট্রোফেনল এই কম্পাউন্ডের নাম। এখানে বেনজিন, এটা বেনজিন রিং, তার সঙ্গে একটা OH গ্রুপ আছে। OH গ্রুপ থাকলে তাকে ফেনল বলে। আর তার ঠিক পরে একটা NO2 গ্রুপ আছে। NO2 মানে নাইট্রো। তাহলে ঠিক পাশাপাশি থাকলে অর্থো পজিশন বলা হয়। আমরা ডিটেলড এগুলো নিয়ে ডাইপোল মোমেন্টে আলোচনা করেছি। তাহলে অর্থোনাইট্রোফেনল হচ্ছে এটা প্যারানাইট্রোফেনল। প্যারা বেনজিন বলয়ের সঙ্গে OH আছে মানে ফেনল, আর তার জাস্ট অপোজিটে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কার্বনটা, সেখানে নাইট্রো গ্রুপ আছে NO2, তাই প্যারা নাইট্রোফেনল। এবারে আমরা দেখছি অর্থোনাইট্রোফেনলে একটা মলিকিউলের ভেতরেই হাইড্রোজেন বন্ড। আমরা এই ধরনের হাইড্রোজেন বন্ডকে বলি ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। ইন্ট্রা মানে মলিকিউলের ভেতরে, উইদিন আ সিঙ্গেল মলিকিউল হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, তাই ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। আর এখানে দুটো আলাদা মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, দিস ইজ H বন্ড। আর এখানে এইটা হচ্ছে H বন্ড। তাহলে দুটো আলাদা মলিকিউলের মধ্যে H বন্ড তৈরি, এটা ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড। ইন্টার মানে দুটো আলাদা জিনিসের মধ্যে। এবার কোনটা স্ট্রেংথ বেশি? ভাবো যে একটা মলিকিউলের মধ্যেই যদি হাইড্রোজেন বন্ড থাকে, তাহলে মলিকিউল যদি এদিক ওদিক মুভ করে, তাহলে হাইড্রোজেন বন্ডকে নিয়ে মুভ করবে। হাইড্রোজেন বন্ড ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। কিন্তু যদি দুটো আলাদা মলিকিউলের মধ্যে বন্ড হয়, ধরো এখানে আমি রয়েছি আর একজন রয়েছে, তার সঙ্গে আমি হাত ধরাধরি করে রয়েছি। এবার আমি যদি অনেক জোরে চলে যেতে থাকি, তাহলে সে যদি আমাকে ধরে রাখতে না পারে, তাহলে ছাড়াছাড়ি হয়ে যাবে হাতে। অর্থাৎ এই বন্ডটা রিলেটিভলি উইকার দেন দিস ওয়ান। যে কোনো সময়েই যে কোনো একই টাইপের বন্ড যখন আমরা কম্পেয়ার করব, তখন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড সেটা অনেক বেশি স্ট্রঙ্গার হবে দেন ইন্টারমলিকুলার। তাহলে এই হচ্ছে অর্ডার, ঠিক আছে? আমরা আলোচনা করছিলাম এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড নিয়ে। তার মধ্যে প্রথম ফ্যাক্টর ছিল স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড। এখন সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন বন্ডস পার মলিকিউল। এবার দেখো দুটো ফ্যাক্টরই ভীষণ গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট এক্সটেন্ট মানে আমি কি বললাম, যে হাইড্রোজেন বন্ধনের মাত্রা। সাপোজ দুটো আলাদা পাত্রে, একটা পাত্রে জল নেওয়া আছে, একটা পাত্রে HF নেওয়া আছে। আমরা কি দেখলাম একটু আগে, যে আমরা দেখলাম যে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড আমরা দেখলাম যে HF মলিকিউলগুলোর মধ্যে বেশি দেন H2O। কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দেখছি যে বয়েলিং পয়েন্ট জলের অনেক বেশি, 100 ডিগ্রি সেলসিয়াস, দেন হাইড্রোজেন ফ্লুরাইড যার হচ্ছে মাত্র 19.5 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ বেশি হলেই, স্ট্রেংথ মানে কি, দুটো মলিকিউল, দুটো HF মলিকিউল, তাদের মধ্যেকার হাইড্রোজেন বন্ডে যদি স্ট্রেংথ বেশি হয়, তার মানে তাদেরকে সেপারেট করতে অনেক বেশি এনার্জি লাগবে। আর বয়েলিং মানেই তো কি, বয়েলিং মানে হচ্ছে মলিকিউলগুলোকে সেপারেট করা, মানে তাদের মধ্যেকার যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এক্ষেত্রে হাইড্রোজেন বন্ড, সেটাকে ব্রেক করা। তাহলে যত স্ট্রং হাইড্রোজেন বন্ড হবে, তত তাকে ব্রেক করা অসুবিধাজনক হবে। সুতরাং HF-এর বয়েলিং পয়েন্ট বেশি হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তার মানে স্ট্রেংথটাই একমাত্র ফ্যাক্টর না। এক্সটেন্ট মানে ওভারঅল যে হাইড্রোজেন বন্ডিংয়ের যে মাত্রাটা থ্রু আউট দ্য সিস্টেম আর কি, যতগুলো অসংখ্য মলিকিউল আছে, সমস্ত মলিকিউলগুলোকে একসঙ্গে যদি আমি বিচার করি, তাহলে সেক্ষেত্রে যে কোনো দুটো মলিকিউলের মধ্যেকার যে অ্যাট্রাকশান অর্থাৎ স্ট্রেংথ, সেইটা বড় ফ্যাক্টর নয়। বড় ফ্যাক্টর হচ্ছে এইটা, নাম্বার অফ হাইড্রোজেন বন্ডস পার মলিকিউল। তো দেখো জলের মলিকিউলের মধ্যে দুটো লোন পেয়ার অক্সিজেনের, আর এদিকে দুটো হাইড্রোজেন। এখন এই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ড করতে পারে আর একটা জলের অক্সিজেনের সঙ্গে, এটাও তেমনি আর একটা জলের অক্সিজেনের সঙ্গে বন্ড করতে পারে। এই লোন পেয়ারটা দিয়ে আর একটা জলের হাইড্রোজেনের সঙ্গে, এবং এই লোন পেয়ারটাও দিয়েও আর একটা জলের হাইড্রোজেনের সঙ্গে H বন্ডিং হয়। সুতরাং একটা H2O মলিকিউল কটা হাইড্রোজেন বন্ড তৈরি করলো? একটা, দুটো, তিনটে অ্যান্ড চারটে। তাহলে আমরা বলবো যে এই যে নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ হাইড্রোজেন বন্ডস পার মলিকিউল, এইটা যদি আমরা বিচার করি, তাহলে জলের ক্ষেত্রে দিস ইকুয়াল টু 4,
ঠিক আছে। কিন্তু আমি যদি HF মলিকিউলের কথা আলোচনা করি তাহলে আমি দেখব যে HF এর মধ্যে ফ্লুরিনের 3টে লোন পেয়ার আছে। এখন অ্যাপারেন্টলি আমার এটা মনে হতে পারে যে এই হাইড্রোজেনটা দিয়েও আরেকটা HF মলিকিউলের ফ্লুরিনের সঙ্গে বন্ড করলো, হাইড্রোজেন বন্ড, মানে এই ফ্লুরিন লোন পেয়ার দিল। বা এবার আরেকটা HF এর সঙ্গে বন্ড করলো, আরেকটা HF এর সঙ্গে বন্ড করলো, আরেকটা HF এর সঙ্গে বন্ড করলো, মানে টোটাল নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল আমার মনে হতে পারে যে 1, 2, 3 and 4, কিন্তু বাস্তবে এই সংখ্যাটা হয় 2। এবার কেন 2, কেন বাকি দুটো হচ্ছে না কেন? দেখো, আমরা এতক্ষণ যা এক্সাম্পল দেখলাম, আমরা একটা জিনিস তো সেখানে সব কটাতে ইউনিফর্ম ছিল, সেটা হচ্ছে যে একটা লোন পেয়ার একটাই হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে, তাই না? তাহলে যখন হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে তার মানে হচ্ছে একটা লোন পেয়ার আর একটা হাইড্রোজেন অ্যাটম, এদের মধ্যে বন্ড হচ্ছে, 1 লোন পেয়ার 1 হাইড্রোজেন। এবার তুমি HF নিয়েছো, সাপোজ তুমি HF এর 10টা মলিকিউল নিয়েছো, তাহলে 10টা মলিকিউলে হাইড্রোজেন কটা আছে? 10টা। লোন পেয়ার কটা আছে? 30টা, তাই না? একটাতে যদি 3টে লোন পেয়ার থাকে তাহলে 10টা মলিকিউলে 30টা লোন পেয়ার। এবার আমি কি বললাম? একটা লোন পেয়ার একটা হাইড্রোজেনের সঙ্গেই বন্ড করবে। তাহলে এই যে 10টা HF যদি আমি মলিকিউল নিই, সেখানে যদি 10টা হাইড্রোজেন অ্যাটম থাকে, তাহলে সেই 10টা হাইড্রোজেন 10টা লোন পেয়ারের সঙ্গেই বন্ড করবে। তাহলে বাকি যে 20খানা লোন পেয়ার তারা বন্ড করবে না, সিম্পল, কারণ একটা লোন পেয়ার একটা হাইড্রোজেনের সঙ্গেই বন্ড করে। তাহলে 10টা হাইড্রোজেন যদি 10টা লোন পেয়ারের সঙ্গে বন্ড করে, তাহলে একটা হাইড্রোজেন একটা লোন পেয়ারের সঙ্গে বন্ড করবে। তার মানে পার মলিকিউল অফ হাইড্রোজেন ফ্লুরাইড একটা হাইড্রোজেন তো অ্যাভেলেবেল হবেই অন্য একটা HF এর সঙ্গে বন্ড করার জন্য। ফর এক্সাম্পল, একটা এই হাইড্রোজেনটা অ্যাভেলেবেল হয়ে গেল আরেকটা HF এর সঙ্গে বন্ড করার জন্য, কিন্তু এই লোন পেয়ার 3টের মধ্যে মাত্র একটা অ্যাভেলেবেল হবে আরেকজনের সঙ্গে বন্ড করার জন্য, বাকি দুটো লোন পেয়ার অ্যাভেলেবেল হবে না, ওরা হাইড্রোজেন বন্ড তৈরি করবে না। তাহলে পার HF মলিকিউল হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য এলিজিবল হচ্ছে একটা লোন পেয়ার আর একটা হাইড্রোজেন অ্যাটম, সব মিলিয়ে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম পার মলিকিউল হচ্ছে 2টো। সেম ঘটনা রিপিট হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে। অ্যামোনিয়াতে কি হয় দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমি বলবো যে হাইড্রোজেন অ্যাটম আছে 3টে আর লোন পেয়ার আছে কটা? একটা। তাহলে এখনও আমি যদি 10খানা মলিকিউল নিই, 10টা যদি মলিকিউল অফ অ্যামোনিয়া যদি নেওয়া হয়, 10টা মলিকিউল অফ অ্যামোনিয়া, তার মধ্যে লোন পেয়ার কটা আছে? 10টা। আর হাইড্রোজেন কটা আছে? 30টা। তাহলে 10টা লোন পেয়ার মানে 10টা অ্যামোনিয়ার 10টা লোন পেয়ার, তো প্রত্যেকটা অ্যামোনিয়ার লোন পেয়ার ওই লোন পেয়ারটা অন্য আর একটা মলিকিউলের সঙ্গেই বন্ড করতে পারবে, মানে একটা হাইড্রোজেনকেই লোন পেয়ার ডোনেট করতে পারবে। তার মানে পার লোন পেয়ার হাইড্রোজেন বন্ড কটা হয়ে গেল? একটা করে, পার লোন পেয়ার একটা করে। আর এই যে হাইড্রোজেন, তাদের মধ্যেও আবার 3টে হাইড্রোজেনের মধ্যেও আবার 2টো হাইড্রোজেন অ্যাভেলেবেল হবে না, কারণ যে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন ওই লোন পেয়ারের সঙ্গে পার্টিসিপেট করছে, তার তো একটা লোন পেয়ারের সঙ্গে একটা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে বাকি যে 2টো হাইড্রোজেন তারা ইনঅ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ ইন কেস অফ মেকিং হাইড্রোজেন বন্ড। তাহলে এর ক্ষেত্রে আমরা বলবো যে একটা লোন পেয়ার আর একটা H এরা হচ্ছে পার্টিসিপেট করবে, তাহলে 2খানা H পার্টিসিপেট করবে না। তাহলে এর ক্ষেত্রেও একটা লোন পেয়ার আর একটা H পার মলিকিউল, মানে পার মলিকিউল কটা H বন্ডিং ফরমেশনের পয়েন্ট? 2টো। তাহলে আমরা বলবো যে অ্যামোনিয়ার ক্ষেত্রেও সংখ্যাটা হচ্ছে 2। কোন সংখ্যা? নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল 2 করে হচ্ছে। এছাড়া অবশ্য অ্যামোনিয়ার ক্ষেত্রে আরও কিছু ফ্যাক্টর কাজ করে, আমি স্পেশালি অ্যামোনিয়ার কেসটা লিখছি। অ্যামোনিয়ার ক্ষেত্রে আরও একটা স্পেশাল ফ্যাক্টর কাজ করে, যেটাকে আমরা বলি ফ্লিপিং বা অনেক সময় এটাকে পিরামিডাল ইনভার্সন বলে। অ্যামোনিয়া মলিকিউল আমরা জানি পিরামিডাল শেপ হয়। কি হয়? 2টো স্ট্রাকচারের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন্ড হয়, তো এরকম পিরামিডাল শেপটা এরকম ইনভার্টেড হয়ে যায়। তাহলে যে মুহূর্তে একটা অ্যামোনিয়ার লোন পেয়ারের কাছে আর একটা অ্যামোনিয়া মলিকিউলের
আর একটা অ্যামোনিয়া মলিকিউলের সে হাইড্রোজেন কাছাকাছি এসছে, তাহলে ও চাইছে হাইড্রোজেন বন্ড করতে। যে সময় ও হাইড্রোজেন বন্ড করতে চলেছে ঠিক সেই সময় এ ফ্লিপ করে গেল, লোন পেয়ারটা অনেক দূরে চলে গেল। ন্যাচারালি লোন পেয়ার যদি এখানে চলে আসে তাহলে লোন পেয়ারের সঙ্গে অন্য মলিকিউলের যে হাইড্রোজেন তার ডিস্টেন্স অনেক বেড়ে গেল, ন্যাচারালি হাইড্রোজেন বন্ড আর পসিবল নয়। তাহলে এটাও একটা কী বলবো কারণ যেটার জন্য হাইড্রোজেন বন্ড নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল সেটা কমে যায়। ওভারঅল কি হয়, HF এবং এই NH3 ক্ষেত্রে 2টো হাইড্রোজেন বন্ড পার মলিকিউল, কিন্তু জলের ক্ষেত্রে 4টেই অ্যাভেলেবেল। কেন? দেখো জলের মধ্যে আমরা কি জানছি, একটা জল এর মধ্যে 2টো লোন পেয়ার আর 2টো হাইড্রোজেন। তা আমি যদি এখন 10টা মলিকিউল নিই তাহলে 10টা মলিকিউলের মধ্যে 20টা লোন পেয়ার আর 20টা হাইড্রোজেন। তা আমরা কী বলছিলাম এতক্ষণ, যে একটা লোন পেয়ারের সঙ্গে একটাই হাইড্রোজেন কী করবে, হাইড্রোজেন বন্ড করবে। তাহলে 20টা লোন পেয়ারের সঙ্গে 20টা হাইড্রোজেন বন্ড করবে, পসিবল। সুতরাং অর্থাৎ এখানে হচ্ছে তোমার লোন পেয়ার আর হাইড্রোজেনের সংখ্যাটা পারফেক্টলি ব্যালেন্সড। তাই জন্য টোটাল মানে 2টো লোন পেয়ার আর 2টো হাইড্রোজেন মানে 4টে অ্যাভেলেবিলিটি থিওরিটিক্যালি, আর প্র্যাকটিক্যালিও 4টেই হয়। তাই জন্য ওর ওর নাম্বার অফ বন্ডস পার মলিকিউল অনেক বেড়ে যায়। এবার এই যে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল বেড়ে গেল, এটাই হচ্ছে এই ঘটনার ব্যাখ্যা। ঠিক আছে, যে এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি, স্ট্রেংথটা এর বেশি, এই যে আমরা এখানে লিখে রেখেছি স্ট্রেংথটা বেশি হচ্ছে এর। এবার সাপোজ HF-এর একটা HF মানে একটা হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথ HF-এর ক্ষেত্রে সাপোজ X, আর জলের ক্ষেত্রে সেটা সাপোজ Y। এবার ডেফিনেটলি X গ্রেটার দেন Y, কারণ এক্সটা হচ্ছে বেশি, মানে স্ট্রেংথটা বেশি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও তো ফ্যাক্ট যে ধরো আমি 2টো পাত্রে আলাদা করে, একটা পাত্রে জল নিলাম আর একটা পাত্রে HF নিলাম, এখানে HF নিয়েছি, এখানে H2 নিয়েছি। এবার 100টা করে মলিকিউল নিয়েছি, 100টা করে মলিকিউল। তাহলে পার মলিকিউল 4টে করে হাইড্রোজেন বন্ড ইন্টু প্রত্যেকটার হচ্ছে Y, যার কিনা ভ্যালু কম। কিন্তু এখানে 100টাতে প্রত্যেকটার 2টো করে হাইড্রোজেন বন্ড এবং ভ্যালু হচ্ছে X করে। তাই X-এর ভ্যালু যতই বেশি হোক না কেন, ফাইনালি যেহেতু এটা 4 গুণ বেড়ে যাচ্ছে, মানে দ্বিগুণ বেড়ে যাচ্ছে আর কি, এটা 400 এটা 200, তো এটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। মানে X-এর ভ্যালু Y-এর তুলনায় বেশি, কিন্তু কখনোই Y-এর ডাবল নয়, তার থেকে অনেক কম। ন্যাচারালি যখনই এইটা অনেক বেড়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, এটা মাত্র দ্বিগুণ হচ্ছে পার মলিকিউল। সুতরাং এই ওভারঅল এই ভ্যালুটা অনেক বেশি হয়ে যাচ্ছে দেন এই ভ্যালুটা। তাহলে আমি যখন একটা বয়েলিং পয়েন্ট কম্পেয়ার করছি, আমি তো কেবলমাত্র 2টো মলিকিউলের মধ্যেকার অ্যাট্রাকশান থ্রু হাইড্রোজেন বন্ড সেটা তো কম্পেয়ার করছি না, 2টো মলিকিউলের মধ্যে কম্পেয়ার করছি না। 2টো মলিকিউলের মধ্যে কম্পেয়ার করার যে বিষয়টা সেটা আমরা মাপি কী দিয়ে, স্ট্রেংথ দিয়ে। কিন্তু যখন অসংখ্য মলিকিউল একসঙ্গে ওভারঅল সিস্টেমের টোটাল হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ মাপতে হবে, সেইটার মেজারমেন্ট হচ্ছে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এক্সটেন্ট মানে ওভারঅল সিস্টেমের টোটাল নাম্বার অফ হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথকে বোঝায়। তো আমরা একটা এরকম ফর্মুলা এখানে লিখতেই পারি, যে ফর্মুলা একটা এরকম লেখা যায় যে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড দিস ইকুয়াল টু অ্যাকচুয়ালি নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল ইন্টু স্ট্রেংথ অফ 1 হাইড্রোজেন বন্ড। মানে একটা হাইড্রোজেন বন্ড মানে 2টো মলিকিউলের মধ্যেকার বন্ড, সেইটা বোঝাচ্ছে। তো একটা মলিকিউলের স্ট্রেংথ অর্থাৎ 2টো মলিকিউলের মধ্যেকার যে হাইড্রোজেন বন্ড, সেই বিচারে HF জয়ী হলেও ফাইনালি যখন আমি নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল দিয়ে টোটাল ব্যাপারটাকে মেজার করছি, মানে এক্সটেন্ট যখন দেখছি, তখন H2O অনেক এগিয়ে গেছে। ন্যাচারালি H2ওর বয়েলিং পয়েন্ট অনেক বেশি। তাহলে এটা কপি করে নাও যে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড কী করে, যে 2টো মলিকিউলের মধ্যেকার হাইড্রোজেন বন্ড কতটা স্ট্রঙ্গার বা অ্যাট্রাকশান কতটা বেশি সেটাকে প্রকাশ করে। কিন্তু এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড কী করে, ওভারঅল অ্যাট্রাকশান, একটা এন্টায়ার মলিকিউলের মানে বাল্ক অফ মলিকিউল, এক বাটি একটা জিনিস নিয়েছি, তো সেখানে যতগুলো মলিকিউল আছে ওভারঅল সব মলিকিউলের সমস্ত হাইড্রোজেন বন্ডের টোটাল স্ট্রেংথ বা টোটাল অ্যাট্রাকটিভ ফোর্স, সেইটাকে মেজার করে হচ্ছে এক্সটেন্ট। সুতরাং যখন আমরা কোনো ফিজিক্যাল প্রপার্টি কম্পেয়ার করবো, তখন আমরা এক্সটেন্টটাই কম্পেয়ার করবো,
দুটো মলিকিউলের মধ্যেকার স্ট্রেংথ কম্পেয়ার করে আমরা কাজ হবে না, তখন আমরা এক্সটেন্ট কম্পেয়ার করব। এবার এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রেংথ, আরেকটা হচ্ছে কি নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল। তো বলা হচ্ছে যে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল এই যে ফ্যাক্টরটা, এটা ডমিনেট করে ওভার স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড ফ্যাক্টর while considering extent of hydrogen bond। মানে যখন আমরা extent of hydrogen bond কনসিডার করব, চেক করব যখন, তখন আমরা এটা মাথায় রাখবো যে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল এটাই ডমিনেটিং ফ্যাক্টর এবং স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড এটা ডমিনেটিং ফ্যাক্টর নয়। সেই কারণে আমরা লক্ষ্য করি যে নাইট্রিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট নাইট্রাস অ্যাসিডের চেয়ে বেশি। কেন? কারণ নাইট্রিক অ্যাসিডের একটা মলিকিউল নাম্বার অফ হাইড্রোজেন বন্ড বেশি তৈরি করতে পারে দেন নাইট্রাস অ্যাসিড। একই ঘটনা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও, একটা সালফিউরিক অ্যাসিড মলিকিউল যতগুলো হাইড্রোজেন বন্ড তৈরি করে, একটা সালফিউরাস অ্যাসিড ততগুলো হাইড্রোজেন বন্ড তৈরি করে না পার মলিকিউল। ওই পার মলিকিউল সংখ্যাটা যার কাছে বেশি হবে সেটাই ফাইনালি ডিসাইডিং ফ্যাক্টর হবে। তাহলে হাইড্রোজেন বন্ড সংক্রান্ত আজকের আলোচনা আমি এখানেই থামাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আশা করা যায় বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো একটা, আর বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আমরা টাইপস অফ হাইড্রোজেন বন্ড, অর্থাৎ কী কী ধরনের হাইড্রোজেন বন্ড হয়, বিভিন্নভাবে আমরা ক্যাটাগরাইজ করি। কখনো আমরা ইন্ট্রামলিকিউলার, ইন্টারমলিকিউলার এই দুটো ভাগে ভাগ করি, কিসের উপর ভিত্তি করে? মলিকিউলার অ্যাট্রাকশনের উপর ভিত্তি করে। আবার কি ধরনের নেচারের উপরে ভিত্তি করে আমরা আয়ন ডাইপোল এবং ডাইপোল ডাইপোল দু ধরনের হাইড্রোজেন বন্ড, মানে এইভাবে দুটো ক্যাটাগরাইজ করি। আবার সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল এইভাবেও ক্যাটাগরাইজ করি। তো এই ধরনের ক্যাটাগরাইজেশন অর্থাৎ টাইপস অফ হাইড্রোজেন বন্ড নেক্সট ক্লাসে পড়বো, এবং তারপরে আমরা পড়বো অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ড, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই, টাটা।